শুরু হচ্ছে বাঙালিয়ানার প্রদোষের সংবাদ। শুরুতেই জেনে নিচ্ছি সংবাদ শিরোনাম। গণঅভ্যুত্থানের স্বপ্ন এখনো পূরণ হয়নি, নাহিদ। পাস হয়ে ট্রাম্পের টেবিলে বিগ বিউটিফুল বিল। প্রথম দেশ হিসেবে রাশিয়ার স্বীকৃতি পেল তালিবান সরকার। এনসিপি নয়, জামায়াতের মঞ্চে আবু সাইদের বাবা ও ভাই। যশোরে বিয়ের প্রস্তাব না মানায় পরিবারের ৩ জনকে অ্যাসিড নিক্ষেপ। বর্তমান পরিস্থিতিতে নির্বাচন নয়, জামায়াত আমির। মালয়েশিয়ায় আইএসের জন্য অর্থ সংগ্রহ করেছিলেন আটক বাংলাদেশিরা। দলের কেউ অপরাধ করলেই কঠোর ব্যবস্থা, রিজভী। পিএসসি সংস্কারের দাবিতে শাহবাগে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের হাতাহাতি। পাঠ্যপুস্তকের ভুল চিহ্নিত করে পাঠানোর আহ্বান। ভারত সিরিজের সব প্রস্তুতি স্থগিত করেছে বাংলাদেশ। এবারে বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানের পর আমাদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন এখনো পূরণ হয়নি। যারা অভ্যুত্থান সফল করেছিল তারা এখনো জাগ্রত ও রাজপথে আছে। আমরা দখলদারিত্ব চাই না, দখলদারিত্ব ও পুরনো সন্ত্রাসের রাজত্ব ফিরে আসতে দেব না। এনসিপির জুলাই পদযাত্রা এখন দিনাজপুরে অবস্থান করছে। শুক্রবার ৪ জুলাই সন্ধ্যা 6:45টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে এক পথসভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, দিনাজপুরের কৃষক যে খাদ্য উৎপাদন করেন সেই খাদ্য দিনাজপুরের মানুষের জন্য খরচ করতে হবে। দিনাজপুরে উৎপাদিত খাদ্যশস্য দিনাজপুরের মানুষের কাজে লাগাতে হবে। তিনি বলেন, আমরা মিথ্যা আশ্বাস দিয়ে যাব না। জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা হচ্ছে। বাংলাদেশের নতুন সংবিধানে জুলাই ঘোষণাপত্র থাকতে হবে। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের পর বৃহস্পতিবার নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে পাশ হয়েছে বিগ বিউটিফুল বিল হিসেবে পরিচিত কয়েক ট্রিলিয়ন ডলারের করকর্তন ও ব্যয়ের বিলটি। উত্তেজনাপূর্ণ ২৪ ঘণ্টার আলোচনা ও সিদ্ধান্ত নিতে বাধ্য করার পর বিলটি এখন যাবে প্রেসিডেন্ট ট্রাম্পের ডেস্কে। এনবিসি নিউজ জয়ে ৪ জুলাইয়ের মধ্যে বিলটি পাশে ডোনাল্ড ট্রাম্পের তাগিদের মধ্যে ২১৮ থেকে ২২৪ ভোটে হাউজে পাশ হয় এটি। এর মধ্য দিয়ে ৪ মাসের বেশি সময় ধরে চলা কঠিন প্রক্রিয়ার অবসান হল। রিপাবলিকান পার্টির ২ আইন প্রণেতা টমাস ম্যাসি ও ব্রায়ান ফিটসপ্যাট্রিক এই বিল পাশের বিপক্ষে ভোট দেন। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস ৪ জুলাই। শুক্রবার ট্রাম্পের শোয়ের মধ্য দিয়ে বিলটি আইনে পরিণত হবে বলে আশা করা হচ্ছে। জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর আইনসভায় তার দলের সবচেয়ে বড় অর্জন এটি। ৪ বছর আগে আফগানিস্তানের ক্ষমতা গ্রহণকারী তালেবান সরকারকে প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার ৩ জুলাই রাশিয়া ঘোষণা দিয়েছে তারা ইসলামী গোষ্ঠী মনোনীত একজন রাষ্ট্রদূতকে স্বীকার করে নিয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আমরা বিশ্বাস করি ইসলামিক আমিরেট অফ আফগানিস্তান সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পদক্ষেপ আমাদের দুদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে ফলপ্রসূ দ্বিপক্ষীয় সহযোগিতা বিকাশে গতি দেবে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ওই বিবৃতির সঙ্গে একটি ছবিও প্রকাশ করেছে, যেখানে নতুন আফগান রাষ্ট্রদূত গুল হাসানকে তার পরিচয়পত্র রুশ উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে রুদেনকোর হাতে তুলে দিতে দেখা যায়। তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সপোস্টে এই সিদ্ধান্তকে ইতিবাচক ও গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেছে। রংপুরে জামায়াতে ইসলামের জনসভায় যোগ দিয়েছেন জুলাই আন্দোলনের শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেন ও বড় ভাই রমজান আলী। শুক্রবার বিকেলে রংপুর জেলা স্কুল মাঠে দলটির বিভাগীয় জনসভায় যোগ দিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন আবু সাইদের ভাই রমজান আলী। ভাই হত্যার বিচার চেয়ে তিনি বলেন, আমার ভাইয়ের হত্যার বিচার এখনও পাই নাই। আমাদের পরিবার শুধু সরকারের দিকে তাকিয়ে আছে। আমরা কখন আবু সাইদ হত্যার বিচার পাব? তিনি আরও বলেন, ১ বছর পেরিয়ে গেলেও শুধু আনুষ্ঠানিক ঘোষণা পেয়েছে। ৪ জন কারাগারে এবং ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। শুধু পরোয়ানা জারি করলে হবে না। দেশ ও দেশের বাইরে যেসব খুনি আছে তাদের দেশে এনে জুলাই গণ অভ্যুত্থান মঞ্চ সাজিয়ে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে বিচার করতে হবে। যশোরের দাহ্য রাসায়নিকে শিশু ও নারীসহ একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। ৩ জুলাই বৃহস্পতিবার রাত 8:45টার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি গ্রামে এ ঘটনা ঘটে। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বজনেরা অভিযোগ করেছেন, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় স্থানীয় এক ব্যক্তি এ ঘটনা ঘটিয়েছেন। দগ্ধ ৩ জন হলেন ঝিকরগাছা উপজেলার গদখালি গ্রামের জামাত হোসেনের মেয়ে রিপা খাতুন, স্ত্রী রাহেলা বেগম ও ছেলে ইয়ানুর রহমান। রিপার চাচা আব্দুর রহমান জানান, বছর ৪ আগে স্বামীর সঙ্গে রিপা খাতুনের বিচ্ছেদ হয়।
ছেলেকে নিয়ে রিপা বাবার বাড়িতে থাকতেন। দগ্ধ ৩ জনের স্বজনেরা অভিযোগ করেন জসিমউদ্দিন নামের একজন অ্যাসিড ছুড়ে মেরেছেন। তার বাড়ি পাশের শার্শা উপজেলার পান্তাপাড়া গ্রামে। তার স্ত্রী সন্তান আছে। ১ বছর ধরে তিনি জিগরগাছা উপজেলার মঠবাড়ি গ্রামে থেকে দিনমজুরের কাজ করেন। তিনি রিপাকে কয়েক দফা বিয়ের প্রস্তাব দেন, কিন্তু রিপা তাতে রাজি হননি। লালমনিরহাটের পাটগ্রামের সাম্প্রতিক সহিংসতার উদাহরণ টেনে জামায়াতের কেন্দ্রীয় আমির ডা শফিকুর রহমান বলেছেন, দেশে এখন মব পরিস্থিতি বিরাজ করছে। এই পরিস্থিতিতে কিসের নির্বাচন? এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তিনি বলেন, আগে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। সেজন্যই আমরা সংস্কারের কথা বলছি। মৌলিক সংস্কার ছাড়া ভালো নির্বাচন সম্ভব নয়। শুক্রবার ৪ জুলাই সকালে নীলফামারী সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। সর্বকালে বাংলাদেশে ছিল, এটা ৭২ সাল থেকে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত এটা কন্টিনিউ করছে। মালয়েশিয়ায় সম্প্রতি গ্রেপ্তার হওয়া বাংলাদেশিদের একটি দল সিরিয়া ও বাংলাদেশের সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট আইএসের জন্য তহবিল সংগ্রহ এবং সদস্য নিয়োগের জন্য জড়িত ছিল বলে সন্দেহ করা হচ্ছে। শুক্রবার মালয়েশিয়ার পুলিশ এ তথ্য জানিয়েছে। জঙ্গিবাদী জড়িত থাকার অভিযোগে গেরাকান মিলিট্যান্ট র্যাডিক্যাল বাংলাদেশ জিএমআরবি নামে পরিচিত এই গোষ্ঠীর ৩৬ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার পুলিশ মহাপরিদর্শক আইজিপি তানশ্রী মোহাম্মদ খালিদ ইসমাইল জানান, দলটির সদস্যদের বছরে ৫০০ রিঙ্গিত চাঁদা দিতে হতো। এছাড়া সদস্যদের আর্থিক সামর্থ্য অনুযায়ী বিভিন্ন সময়ে স্বেচ্ছায় দেওয়া অনুদানের মাধ্যমেও তহবিল সংগ্রহ করা হতো। সংগৃহীত অর্থ ই-ওয়ালেট এবং আন্তর্জাতিক অর্থ স্থানান্তর পরিষেবার মাধ্যমে বিদেশে পাঠানো হতো। নতুন সদস্য সংগ্রহের জন্য দলটি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মতো বার্তা বিনিময়ের অ্যাপ ব্যবহার করত। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা যে গণতন্ত্র কবরস্থ করেছিলেন তা পুনর্জাগরণে আন্দোলন চালিয়ে গেছে বিএনপি। নানাবিধ নির্যাতনের পরেও কখনো থেমে যায়নি। শুক্রবার ৪ জুলাই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। রিজভী বলেন, গণতন্ত্র যখনই ধ্বংস কিংবা ষড়যন্ত্রের শিকার হয়েছে, তখনই বেগম খালেদা জিয়া বারবার গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান রেখেছেন। পরমত সহিষ্ণুতাও গণতন্ত্রের সৌন্দর্য। তিনি বলেন, যে কোনো কাজে অনৈতিক কাজে লিপ্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দলের কেউ যেন কারো সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, এই জন্য এ ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধ করলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অনৈতিক ও অপরাধমূলক কাজের বিষয়ে বিএনপির অবস্থান জিরো টলারেন্স। ইতোমধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে সারা দেশে বেশ কয়েকজন নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলেও জানান তিনি। রিজভী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিলেই বোঝা যাবে বিএনপি কতটা জনপ্রিয়। কোনো কিছু ছুঁড়ে ফেলা, মাটি চাপা দেওয়ার মধ্যে কিছু নয়। সংবিধান হচ্ছে একটি জাতির আত্মজীবনী। সেখানে হঠাৎ করে কেউ কিছু বলল বা সেটা নিয়ে তাদের অভিমত কি দিল, সেটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। সরকারি কর্মকমিশন পিএসসি সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে ব্লকেট কর্মসূচি পালন করার সময় পুলিশের সঙ্গে চাকরি প্রত্যাশী ও শিক্ষার্থীদের হাতাহাতি হয়েছে। পুলিশ লাঠিচার্জ করলে শাহবাগ ছেড়ে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। শুক্রবার ৪ জুলাই বিকালে ছাত্র সমাবেশের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এসে আন্দোলনকারীরা শাহবাগে অবস্থান নেন। এ সময় আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীদের ভাষ্যে ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএসের প্রশ্ন ফাঁসের কথা সবাই জানেন। তবু সরকার কার্যত কোনো সমাধান করতে পারেনি। তারা এসব পরীক্ষার ফলাফলের সঙ্গে প্রিলিমিনারি, রিটেন ও ভাইবার নম্বরও চান। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় কর্মরত শিক্ষকদের কাছ থেকে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর পাঠ্য বইয়ের ভুল চিহ্নিত করে সংশোধন এবং পরিমার্জনের প্রস্তাব চাওয়া হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন হায়দারের সই করা অফিস আদেশে এই প্রস্তাব আহ্বান করা হয়। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা দিয়ে শিক্ষা বোর্ডের অফিস আদেশে বলা হয়, ২০২৫ শিক্ষাবর্ষের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর পাঠ্য বইয়ের ভুল সংশোধনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের কাছ থেকে সংশোধন ও পরিমার্জনের প্রস্তাব সংযুক্ত ছক এবং নির্দেশনা মোতাবেক আগামী ৭ জুলাইয়ের মধ্যে আবশ্যিকভাবে হার্ড কপি এবং সফট কপি ইমেইলে পাঠানোর ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। আগামী আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের জাতীয় ক্রিকেট দলের। আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও এটা নিশ্চিত যে ভারত এই সফরে আসছে না।
এর পেছনে আছে দুই দেশের রাজনৈতিক বাস্তবতা। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে জানিয়েছে, ইতোমধ্যে এই সিরিজ ঘিরে সব ধরনের প্রস্তুতি স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এই সিরিজ ঘিরে বিসিবি 2025 থেকে 2027 পর্যন্ত 2 বছরের মিডিয়া শত বিক্রির পরিকল্পনা করেছিল, কিন্তু হঠাৎ করে সেই প্রক্রিয়াও থেমে যায়। আগামী 7 জুলাই টেকনিক্যাল বিডিং এবং 10 জুলাই আর্থিক বিডিংয়ের তারিখ নির্ধারিত আছে। এখন বিসিবি 17 থেকে 25 জুলাই পর্যন্ত নির্ধারিত পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজের সপ্ত বিক্রির দিকে মনোযোগ দিয়েছে। বাঙালিয়ানার প্রদোষের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।